어떻게 다들 에디 어떻게 नहीं दादा दादा गोली चलाओ छोड़ 어떻게 다들 স্যার কালকে প্রায় রাত 2:30 নাগাদ ফরেস্ট রেঞ্জের সিসিটিভিতে সন্দেহজনক কিছু দেখা গিয়েছিল। ওদের হাতে অস্ত্র দেখে আমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাই আর সঙ্গে সঙ্গে ওখানে টিম নিয়ে পৌঁছে যাই। স্যার আমরা ওদের ধাওয়াও করেছিলাম, জানি না জঙ্গলে কোথায় উধাও হয়ে। জঙ্গলে উধাও হলো কারণ ওরা ওখান থেকে এসেছিল। জঙ্গলের প্রতিটা গাছ প্রতিটা পাতা ওদের চেনা। মনে হচ্ছে চড্ডিবানিয়ান গ্রুপ। এটা ভয়ঙ্কর। ওদের এই গ্যাংটা পুলিশকে মারতেও ছাড়ে না ওরা। পুলিশকে কিন্তু খুব সাবধানে এগোতে হয়, প্রতিবার পালিয়ে যায় ওরা। ইয়েস ইউ আর রাইট স্যার, আমি একজনকে ধরেও ফেলেছিলাম কিন্তু ফসকে যায়। গায়ে তেল মেখেছিল, তলোয়ার আর চপার নিয়ে ঘুরে বেড়ায়। হাতে হয়তো লুটের মাল ছিল। তোমার এলাকা থেকে ডাকাতির অভিযোগ তাড়াতাড়ি আসবে। তুমি তাড়াতাড়ি খোঁজ করো। ওরা এই শহরে এসে পৌঁছলেই কিন্তু হামলা শুরু করে দেবে। অন্য কোনো বাড়িতে হামলা করার আগেই ওদেরকে ধরে ফেলতে হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা ওদের দ্বিতীয়বার হামলা করতে দেব না। সাবধানে। হয়তো তোমার মনে আছে 3 বছর আগে এই গ্যাংয়ের সাথে একটা অপারেশন চলাকালীন একজন ইন্সপেক্টর আর একজন এসআই মারা গেছিল। ওদেরকে হত্যাটা এই গ্যাংটাই করেছিল। একজন অপরাধীর কাছে অপরাধ হলো একটা রাস্তা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু কিছু অপরাধী এমনও হয় যাদের কাছে অপরাধ কোথাও পৌঁছানোর জন্য নয়, বরং বাঁচার রাস্তা হয়ে দাঁড়ায়। এই গ্যাংয়ের কাছে অপরাধ কোনো শর্টকাট নয়, কোনো পেশা নয়, বরং প্রজন্ম ধরে চলে আসা এক পরম্পরা। 1999 সালে প্রথমবার এই রহস্যময় রীতি রেওয়াজ মেনে চলা গ্যাং মহারাষ্ট্রের বড় শহরগুলিকে আতঙ্কের অন্ধকারে ঘিরে ফেলেছিল। এই গ্যাং কখনো বছরের পর বছর ধরে চুপ করে থাকে আর তারপর হঠাৎ করে আক্রমণ করে। এবার 2015 সালে এই গ্যাং ফের মাথাচাড়া দিয়ে উঠল। পুলিশ তৈরি তো হয়ে গিয়েছিল, কিন্তু তারা কি এই রোগা ছিপছিপে চেহারার গ্যাংকে ধরতে পারবে? আর ধরতে পারলে পুলিশকে কি মূল্য চোকাতে হবে? স্যার, এটাতে চড্ডিবানিয়ান গ্যাংয়ের কিছু কেস রিপোর্ট আছে। চুরি ডাকাতি কোনো কমপ্লেইন এসেছে? না স্যার, এখনো পর্যন্ত না। হয়তো যে বাড়িতে চুরি হয়েছে তার মালিক শহরের বাইরে রয়েছে। জানি না এই গ্যাংয়ের লোকরা কি করে জানতে পারে যে বাড়ির লোকরা বাড়িতে নেই। নতুন কমপ্লেন এসেছে?
না স্যার, স্যার আমি চাড্ডি বানিয়ান গ্যাংয়ের কিছু কেসের ব্যাপারে পড়ছিলাম যেগুলো এখানে রেজিস্টার্ড। গত 2 বছরে এদের কোনো অ্যাক্টিভিটি নেই স্যার। এরা কিছু সময় চুপ করে থাকে, তারপর হঠাৎ করে আক্রমণ করে, এটাই এদের উদ্দেশ্য। এরা যদি সত্যি ওই গ্যাংয়ের লোক হয়ে থাকে তো এক কাজ করো, খোঁচরদের অ্যাক্টিভ করে দাও। স্যার আমি মন্টিকে ইতিমধ্যেই রেখেছি, ও নিশ্চয়ই কিছু না কিছু খবর দেবে। পুরো এরিয়ায় পেট্রোলিং ডাবল করো, যাদের যাদের সন্দেহ হয় হতে পারে এই গ্যাংয়েরই কেউ, সব কটাকে রাউন্ড আপ করো, এক একটা করে কথা বার করো, দ্বিতীয় অ্যাটাক যেন না হয়। কড়া নজরদারি চলছিল, সাসপেক্ট আর অপরাধীদের সোর্সদের ইন্টারোগেশন জারি ছিল, পুলিশ কোনো চান্স ছাড়ছিল না। কিন্তু এই গ্যাং আইনের নজরদারির মধ্যে পুলিশের নাকের ডগায় নিজেদের উদ্দেশ্য সফল করতে বদ্ধপরিকর ছিল। তাড়াতাড়ি চলে এলে। হ্যাঁ, পুরো 28 ঘন্টা পরে। এ নাও। আর বলো না, আমার এই বিপিওর চাকরিটা না পুরো তোমার সতীন। এরকম ভাবে বলো না, আমি কি কিছু বলেছি নাকি? এই এক মিনিট, মানে কি বলতে চাইছো তুমি? না মানে আমার দিনরাতে শিফট চলতে থাকুক, কিন্তু তাতে তোমার কোনো সমস্যা নেই। ম্যাডাম, হানিমুন থেকে 1 মাস আগেই ফিরেছি। এত তাড়াতাড়ি বোর হয়ে গেলে? তোমার চাকরি নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমি মোটেও বোর হয়ে যাইনি। তোমার দাদা বৌদি এখানেই 1 ফ্লোর ওপরে থাকে, সারাদিন গল্প করেই সময় কেটে যায়। আচ্ছা, আর রাতগুলো? হাতটা সরিয়ে নিচ্ছে, একটু যদি আওয়াজ করেছিস না গলা কেটে দেবো। স্বামী কোথায় তোর? খুব গভীর ঘুম ঘুমাচ্ছে মনে হচ্ছে। ছাড়ো, মারবে না ওকে। চুপ 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 চুপ। চল 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 বস। দেখ, আমরা শুধু এখানে চুরি করতে এসেছি। যদি হিরো হওয়ার চেষ্টা করিস না তাহলে আমি ভিলেন হয়ে যাব, দুজনের জীবন শেষ করে দেব। এই জলদি চল। কম্পিউটার কোথায়? দেখুন, ওতে আমার সমস্ত কাজ রয়েছে। না 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 না, মারবো না না, মারবে না, প্লিজ প্লিজ, আমি বলছি আমি এখানে নিচে রয়েছে। ম্যাডাম জি, খুলে ফেলুন সব, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো, এটাও খোলো। বেশ, ঠিক আছে। এই, টাচ করবি না একদম। কি হলো দাদা? আরে বৌদি তো শুধু 5 হয়েছে। কি হলো বৌদি? এই নাচ
লকটা নিজে খুলবে না আমরা খুলে নেব? 1 মিনিট, ও দিচ্ছে দিচ্ছে, দাও, দিয়ে দাও। চলো ভেতরে চলো। ভেতরেই থাকবে, বাইরে আসবে না, না হলে। না না ঠিক আছে। এই নেসিম, যদি পুলিশ টুলিশকে ফোন করিস না তাহলে ফিরে এসে দুজনকেই কেটে ফেলবো, বুঝেছিস? রিল্যাক্স, ওরা চলে যাবে, আমাদের কিছু হবে না। হ্যাঁ বাইরে কি হচ্ছে? মনে হয় ওরা সবাই চলে গেছে, আমি গিয়ে দেখে আসছি। না না, তুমি যাবে না প্লিজ। সুষমা, এখানে কতক্ষণ বসে থাকবো? আমার কিচ্ছু হবে না, আমি দেখে আসছি। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আরে কি হয়েছে তো? দাদা, বাড়িতে চোর এসেছিল, সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, ঠিক আছে। চুপ করো। এই ওঠ, ডিউটির সময় ঘুমাচ্ছিস তুই? কি হচ্ছে স্যার? সোসাইটিতে চুরি হয়ে গেল আর তুই? স্যার, আমি কিছু করিনি স্যার, ভুল হয়ে গেছে। বল, তুই ডিউটির সময় ঘুমাচ্ছিলি নাকি ওদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিলি? আমি আমার বাচ্চা দিবিকে বলছি স্যার, আমার চোখ লেগে গেছিল স্যার। চোখ লেগে গেছিল? চোখ লেগে গেছিল? ঘুমাচ্ছিলিস? হ্যাঁ, আমি চুরির সাথে যুক্ত নই স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম স্যার। আমার ভাই আর ওর বউ বললো 5 জন লোক ছিল স্যার, আর সোসাইটির ওয়াচম্যানটা 1 নম্বরের ইডিয়েট স্যার। আমি 4 বছর ধরে সেক্রেটারি, কমিটি মিটিংয়ে কতবার চেঁচিয়ে বলেছি যে একে পাল্টাও, এই ডিউটির সময় ঘুমোয়। আমার কথা শুনলে তবে না? এত বছরের মধ্যে আপনার সোসাইটি একটা সিসিটিভি ক্যামেরা বা এরকম কিছু লাগানোর প্রয়োজন মনে করেনি? কি করব স্যার, সোসাইটির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যতবার এই কথাটা তুলেছি প্রেসিডেন্ট সাহেব সোজা মানা করে দিলেন। আর যখন এই ধরনের ঘটনা ঘটে লোকে ম্যানেজিং কমিটিকে ব্লেম করে। স্যার, সব মিলিয়ে 9,75,000 টাকা জুয়েলারি, 3 লাখ ক্যাশ আর 70,000 টাকা দুটো মোবাইল গেছে, আর বাকি সমস্ত কিছু জিনিস আর অন্য সব মিলিয়ে আরো 1-1.5 লাখ টাকা হবে। রাতে 3টার সময় আপনার বাড়ির বেল বাজলো, আপনারা চেক না করে দরজা খুললেন কি করে? না স্যার, আমি আইহল দিয়ে দেখলাম, অনেক অন্ধকার ছিল, আর ওর দাদা বৌদি এখানেই থাকে, তো আমি ভাবলাম ওনারাই এসেছেন, হয়তো কোনো দরকার আছে। ওরা কি নিজেদের মধ্যে কোনো নাম ধরে ডাকছিল? আগে না স্যার। এই ছবিটা খুব পরিষ্কার নয়, তবুও ভালো করে দেখুন। এই লোকগুলো কি এসেছিল? হ্যাঁ স্যার, হয়তো। ওদের শরীরে তেল লাগানো ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখুন, এই গ্যাংটা এমনিতেই বড় সাংঘাতিক, কিন্তু চিন্তা করবেন না, দ্বিতীয়বার এখানে অ্যাটাক করবে না, কিন্তু আশেপাশের এলাকায় হামলা অবশ্যই করতে পারে। দেখুন, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনাদের এই এলাকার আশেপাশে যত বিল্ডিং আছে সেখানকার সোসাইটির সেক্রেটারিদের সাথে কি মিটিং হতে পারে? মানে কালকেই? অফকোর্স স্যার। এই গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের এক হতে হবে, সব রকম চেষ্টা করতে হবে। দেখুন, আমরা এদের পরবর্তী হামলার জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের পুলিশের তরফ থেকে পুরো চেষ্টা করা হচ্ছে, শুধু আপনাদের সবার সহযোগিতা চাই। হ্যাঁ স্যার, অবশ্যই। শুধু এটা বলুন যে কি এক্সপেক্ট করছেন আমাদের থেকে? সবচেয়ে আগে আপনারা আপনাদের সোসাইটিতে ভালো সিসিটিভি লাগান, শুধু বাইরেই নয়, সব কটা ফ্লোরে। তারপর আপনারা যে সিকিউরিটি এজেন্সি থেকে যে ওয়াচম্যানকে নিয়ে আসেন সেই সিকিউরিটি গার্ডকে আমাদের সঙ্গে রেজিস্টার্ড করান। সেরকমই কাজের লোক আসুক, ড্রাইভার আসুক বা যেই আপনাদের সোসাইটিতে আসুক, তাদের সবাইকেই আমাদের সাথে রেজিস্টার্ড করান আর তাদের ব্যাকগ্রাউন্ড চেক করুন। স্যার, সোসাইটিতে কত লোকই তো যাতায়াত করে, ইলেকট্রিশিয়ান, সেলসম্যান, অনেক ধরনের লোকই আসে নানা রকম প্রয়োজনে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু এইটুকু তো আমরা করতেই পারি স্যার। দরজা খোলার আগে আমরা আই হোল দিয়ে দেখতে পারি, সেফটি চেন লাগানোর পর দরজা খুলুন, আর প্রাইভেট সিসিটিভিও লাগাতে পারেন, সিকিউরিটির ক্ষেত্রে ভালো হবে। স্যার, এই গ্যাংটার কথা যে বলছেন, এরা কতটা ভয়ঙ্কর? এরা খুবই ভয়ঙ্কর, কিন্তু এরা ভয়ঙ্কর তখনই হবে যদি আমরা হতে দিই তখন। পরের বার ডাকাতির সময় তোরা দুজন যদি কিছু খাওয়ার চেষ্টা করিস না, মুখ ভেঙে দেব, বুঝেছিস? দাদা, পরের ডাকাতি কবে করব? যখন ডাক আসবে।
স্যার এই গ্যাংটার খবর কিছুই নেই, কিন্তু গল্প অনেক বেশি স্যার। এদের ব্যাপারে কেউ কিছুই জানে না স্যার। মনে হয় যেন এরা সবাই কাল্পনিক চরিত্র, যেরকম ভূত হয় না সেরকম স্যার। ভূতের ছবি ক্যামেরায় ওঠে না মন্টি, এরা মানুষ ছাড়া কিচ্ছু নয়, আর আমাদের চাই। স্যার একে তো স্টোন ম্যান আর মাঙ্কি ম্যানের মতো দেখতে লাগছে স্যার। এরকম মতো হতে পারে এখানকার ছিঁচকেগুলো এই গ্যাংটার ধোঁয়া ওড়ানোর জন্য এসব করছে। তার মানে চাটনি পরে নিল, ব্যানিয়ান পরে নিল, মুখে কালি লাগিয়ে নিল, আর তারপর চুরি করলো। এ তো অত প্ল্যানিং করার আর কি আছে? সেটা হলেও এরা চোর, আর চুরিটা তো হচ্ছে। 9 লাখের কাছাকাছি গয়না চুরি হয়েছে। আমি সোনার দোকান থেকে শুরু করছি স্যার। চুরির ব্যাপার তো, আর চুরি করা জিনিস তো গরম থাকে স্যার, আর হাতে রাখাও রিস্ক নেবে না। এদের হাতে তেল লাগানো থাকে আর মুখটা থাকে ঢাকা। যাই ঘটুক না কেন মুখটা খোলে না। এদের বন্ডিংটাও খুব স্ট্রং। স্যার এখনো পর্যন্ত খুব বেশি কিছু জানা যায়নি, আর এটাও বলতে পারছি না যে এই কাজটা চাড্ডি বানিয়ান গ্যাংয়েরই কিনা। এটাও হতে পারে যে অন্য কেউ এদের নাম ভাঙিয়ে কাজটা করছে, যেমন ধরুন কোনো লোকাল ছিচকে। না, লোকাল ছিচকেরা করবে না। যেভাবে ওরা জঙ্গলের মধ্যে গায়েব হলো তাতে বোঝা যাচ্ছে ওটা ওদেরই কাজ। এক কাজ করো, খোঁচরদের অ্যাক্টিভ করে দাও, বিশেষ করে এখানকার জঙ্গলের কাছাকাছি যারা থাকে, সব দাগি আসামি আর পুরনো কেসের অফিসার, সবার সাথে কথা বলো। এদের ওপর যে রহস্যের পর্দা ফেলা আছে সেটা যেন তেন প্রকারে আমি তুলেই ছাড়বো। ভয় হলো অপরাধীর কাছে সবচেয়ে বড় হাতিয়ার, আর তার ঢালও। পাবলিকের কাছে অপরাধের থেকেও বেশি কষ্টদায়ক হলো পরের অপরাধের জন্য অপেক্ষা, আর পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো অপরাধ ঘটার আগেই তা আটকানো। চাড্ডি বানিয়ান গ্যাং 2টো ডাকাতি সফলভাবে করে ফেলেছিল। পুলিশ তাদের কাছে পৌঁছানোর জন্য, একটা তথ্য পাওয়ার জন্য নানা পদ্ধতি ব্যবহার করলো। সিসিটিভির সংখ্যা বাড়ানো হলো, আর সার্ভিলেন্স 24 ঘন্টা করা হলো। এলাকার সব বিল্ডিংয়ে রাতে সিকিউরিটি বাড়ানো হলো। পুলিশ দিনের বেলাতেও পেট্রোলিং করতে লাগলো। সোর্সের উপর প্রেশার দেওয়া হলো, কমপক্ষে 150 লোকের ইন্টারোগেশন করা হলো। আর পুরো শহরের পুলিশের সঙ্গে শুধুমাত্র এই কেসটার জন্য একটা মোবাইল চ্যাট গ্রুপও বানানো হলো। একদিক থেকে পুলিশ বার্তা পাঠানোর চেষ্টা করছিল সেই মারাত্মক গ্যাংকে যে যদি তোমরা আবারও হামলা করার চেষ্টা করো তাহলে সেটা তোমাদের জীবনের শেষ ডাকাতি হবে, আর সেটাও হবে অসফল। এরকমটা মনে হচ্ছিল যে সেই গ্যাং এই বার্তা পেয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে পুরো 3 মাস পর্যন্ত এই গ্যাংয়ের কোনো ডাকাতির কেস সামনে আসেনি। কিন্তু আতঙ্কের অন্ধকারে এই চাড্ডি বানিয়ান গ্যাং তাদের পরবর্তী শিকারের জন্য খুবই ধূর্ততার সঙ্গে ওঁত পেতে বসেছিল। হ্যালো, কি? আপনি কে? আপনি ফোন করেছিলেন? ইয়েস স্যার, আমি ফোন করেছিলাম। কাশিশ সিং। আমি প্রেম রাঠোর, সেক্রেটারি। কোনো কিছুতে হাত দিয়েছেন? না স্যার, শুধু ভেতরে গিয়ে দেখেছি। সোমনাথ, এই ওয়াচম্যানের স্টেটমেন্ট নাও। আপনি আসুন। আপনি দাঁড়ান। আচ্ছা, আমার সাথে চলো। আপনি একা থাকেন? ইয়েস স্যার, আমি উত্তরাখণ্ড থেকে এসেছি। আমার পরিবার ওখানেই থাকে। আমি এখানে মডেলিং এর জন্য এসেছি। আমার নাইট শুট ছিল, আর আমার বাড়িতে কেউ থাকে না, তাই। বাড়িতে ক্যাশ আর জুয়েলারি কত ছিল? অ্যারাউন্ড 1 লাখ ক্যাশ আর 60 থেকে 70 হাজারের জুয়েলারি ছিল। ক্যাশ আর জুয়েলারি ছাড়া যা কিছু চুরি হয়েছে সেগুলো লিখিয়ে দিন। ওকে স্যার।
ওরা মুখে কিছু লাগিয়েছিল আর গায়ে গেঞ্জি পরা ছিল আর নিচেও কিছু চাড্ডি বানিয়ান। হ্যাঁ স্যার, ওরা 5 জন ছিল। আমাকে বেঁধে রেখে গিয়েছিল, আবার 20 মিনিট পর ফিরে এসেছিল। শোন, মুখটা খুলছে, কিন্তু যদি চিৎকার করেছিস না, চিরে রেখে দেবো। স্যার, ওরা এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন অন্ধকার ওদের গ্রাস করেছে। তারপর আমি সোজা সেক্রেটারি স্যারের ঘরে গিয়েছিলাম, ওনাকে সব কিছু বললাম। স্যার, আমি জানি না যে ওরা কোন ফ্ল্যাটে গিয়েছিল, তাই আমি আর সেক্রেটারি স্যার সব ফ্ল্যাটে গিয়ে খোঁজ লাগাতে শুরু করলাম। তখন গিয়ে দেখলাম কশিশ ম্যাডামের ঘরের দরজা অর্ধেক খোলা রয়েছে। যখন ঘরের ভিতর তাকিয়ে দেখলাম, তখনই বুঝেছি ওনার ঘরে ডাকাতি হয়েছে। স্যার, আমার কাছে মেয়েটার নাম্বার ছিল, আমি ওকে ফোন করেছিলাম, ও তাড়াতাড়ি এসে যায়। তারপর ও আপনাকে ফোন করে। এই দুটো ফ্ল্যাট খালি নাকি? না স্যার, ঠাকুর আর শুক্লাবাবু থাকেন এখানে। কিন্তু বাইরে থেকে ছিটকিনি লাগানো কেন? ও মাই গড, 1 মিনিট। কি হলো প্রেমদা? এই পাশের ঘরটায় চুরি হয়েছে। সে কি? আমরা তো কিছুই শুনিনি। কি হয়েছে এনাদের পরে বলবেন, এখন আমার সিসিটিভির ফুটেজ চাই, বাইরের আর ভেতরের, এক্ষুনি। এই ওরা ওয়াচম্যানকে বেঁধে ফেললো, তারপর ওখান থেকে বেরিয়ে এলো। এবার দরজার তালা ভাঙলো, তারপর 20 মিনিট পরে বেরিয়ে এলো। এরা 3 জন পালালো আর 2 জন ওয়াচম্যানের কেবিনের দিকে গেল। তারপর ওয়াচম্যান বেরোলো আর সেক্রেটারিকে জানাতে গেল। পাটিল বাবু, এটা ওই গ্যাংয়েরই কাজ, কোনো সন্দেহ নেই। আপনাকে থ্যাংক ইউ যে আপনি আমাকে এই ফুটেজটা দেখালেন। মুখগুলো বোঝা যাচ্ছে না, তবে এই 5 জনই হবে। হাইট, বডি, হাতিয়ার সব সেম। এই গ্যাংয়ের খোঁজ পেতে যে মোবাইল গ্রুপ আছে তাতে আমিও আছি। যে মুহূর্তে খবর পেলাম ভাবলাম আপনাকে জানাই। আমরা আমাদের এরিয়ায় চেকিং আর পেট্রোলিং বাড়িয়ে দিয়েছি, তাই আপনাদের এলাকায় আসলো। আচ্ছা, মেয়েটা কি একাই থাকতো? হ্যাঁ, মডেল। এফআইআর নিয়েছি, দেখতে হবে ভেতরের কারুর হাত নেই তো, যারা কাজ টাজ করে। এদের কিন্তু একটা ব্যাপার রয়েছে, এরা লোকাল কারোর সাহায্য নেয় না, যা করার সেটা নিজেরা করে। কিন্তু একটাই প্রশ্ন, এরা এই বাড়িটাকেই কেন বাঁচলো যেখানে একটা মেয়ে একা থাকে, আর সেদিন চুরি করলো যেদিনও ছিলই না? অন্ধকারের মধ্যে একটা প্রশ্ন আলো হয়ে এলো যে আসলে এই চাড্ডি বানিয়ান গ্যাং তাদের শিকার কিসের ভিত্তিতে বেছে নেয়। যদি এদের কোনো লোকাল সোর্স নেটওয়ার্ক না থাকে, তাহলে কি এরা নিজেরাই নিজেদের সোর্স? যদি এদের এই মোডাস অপারেন্ডি ক্র্যাক করা যেত, তাহলে কি এই তেল চিপচিপে চোরেরা আজ গড়াদের ওপারে থাকতো, যেখান থেকে তারা বেরোতে পারতো না? আরো একটি বাড়িতে চুরি করা হলো, আর পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ এবং ফিঙ্গারপ্রিন্টস থাকা সত্ত্বেও হাতে যেন কিছুই ছিল না। একদিকে পুলিশ সম্পূর্ণ চেষ্টা করছিল এই গ্যাংকে ধরার জন্য, আর অন্যদিকে এই গ্যাং তাদের পরের শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। ঠিক আছে বৌমা, তাহলে আসি আমরা। আরে থাক থাক, প্রণাম করতে হবে না, নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ মা। আরে থাক থাক, ঠিক আছে মা। মা, তোমাদের কত করে বলছি থেকে যাও, প্লিজ থেকে যাও না। বাবা ইন্স্যুরেন্স নিয়ে তো টেনশন নিচ্ছ কেন? ও কি নিয়ে আসবে? হ্যাঁ বাবা, ও তো ঠিক কথাই বললো। দেখো, এমনিতেই 12টা বেজে গেছে, বাড়ি পৌঁছতে পৌঁছতে 1টা বেজে যাবে। 1টা কেন বাজবে? আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাস্তা তো ফাঁকাই থাকবে, শর্টকাটে গেলে আমি ঠিক মতো পৌঁছে যাব। আমরা আবার পরে আসবো তো। আসি, হ্যাঁ? জয় শ্রী কৃষ্ণ। চলো নিচ পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ। চলো। থানে যাবে নাকি সোয়ানবাড়ি? হ্যাঁ, বসুন। হ্যাঁ চলো, এসো। আসলাম। খোকা আসছি। বাই মা। ভাই, রামবাগ দিয়ে চলো। ওদিক দিয়ে গেলে অনেক দেরি হবে আঙ্কেল, হাইওয়ে দিয়ে যাচ্ছি। মোটেই ওটা দূর হবে না, তুমি ওখান দিয়েই চলো। না আঙ্কেল, ওদিকে রাস্তাগুলো খারাপ। মোটেই খারাপ নয়, যেমনটা বলছি তেমনটাই করো।
হ্যালো স্যার, একটা খবর আছে স্যার। এইমাত্র আমি জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম, তো আমি দেখেছি ওদের স্যার। রাতে নসিলি আর কি রে মন্টি, কি গান করছিস? কতক্ষণ পর্যন্ত আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরবো? বিয়ে টিয়ে ব্যাপারে ভাব না। আরে তোর লাইফ বানিয়ে দেবো পাগল। কালকে করবো বলছি না। আলা মন্টি, মন্টি তাড়াতাড়ি চল, মন্টি তাড়াতাড়ি চল, মন্টি তাড়াতাড়ি চল মন্টি। স্যার জানি না আসছিল না যাচ্ছিল, কিন্তু এটা পাকা যে ওরা চাড্ডি বানিয়ান গ্যাংই ছিল। হ্যাঁ স্যার, ওরা সারা মুখে কালি মেখেছিল আর আর পাথরও ছুঁড়ছিল। আরে কি হলো ভাই? জানি না আঙ্কেল, দেখতে হবে। শোনো, তুমি ছেলেকে একটা ফোন করো। আরে ও এসে কি অটো সারাবে নাকি? কি যে বলো না। কনস্টেবলদের বলো রাইফেলগুলো নিয়ে বেরোতে, যদি ওরা একটাও ফায়ারিং করে শুট করে দেবে। শোনো, বাকি টিমদেরও তুমি বলে দিও এই এলাকার আসা যাওয়ার সমস্ত রাস্তা, এমনকি ইনসাইডেও পেট্রোলিং করো। ওকে স্যার। নিন আঙ্কেল, পৌঁছে গেছেন আপনারা। এবার কোন দিকে যাব? তুমি সোজা চালাও, সামনে গিয়ে ডান দিকে পঙ্কজ কলোনি। কত রাত হয়ে গেল, 1:30 বাজে। আমাকে কেন বলছো? অটো খারাপ হলে আমি কি করব? আরে আঙ্কেল, ইচ্ছে করে কি আর অটো বন্ধ করেছি? হয় কখনো কখনো। এমনিতে তো আপনি অন্য কোনো অটো পেতেন না। কি চাও তুমি? মোবাইল পার্স বাঁচাও! কথা বলবি না। কিচ্ছু নেই আমার কাছে। চল পালা, পালা এখান থেকে বলছি, পালা। কি করছো? দে শালা, যা যা দে সব বার করে দে। বার কর বলছি। কিচ্ছু নেই। বার করতে বলছি কিন্তু। স্যার স্যার স্যার, ওদিকে চোর আছে স্যার। স্যার ওদের হাতে চাকু আর বন্দুক রয়েছে। ওরা চাড্ডি বানিয়ান গ্যাংয়ের লোক স্যার। তাড়াতাড়ি চলুন স্যার। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, কেউ আছো? স্যার দেখুন না কি করেছে। ওরা 5 জন ছিল স্যার, জঙ্গলের দিকে পালিয়েছে। কনস্টেবল, তাড়াতাড়ি এনাকে হসপিটালে নিয়ে যাও। শোনো, এরা সোনওয়ারি এলাকার জঙ্গলের কাছাকাছি আছে, তাড়াতাড়ি এসো। এক বৃদ্ধ দম্পতিকে লুট করে তাদের আহত করে চাড্ডি বানিয়ান গ্যাং আরো একবার ফেরার হয়ে গেল। তারা আবারও পুলিশের হাত থেকে বেঁচে গেল, কিন্তু এইবার পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা খালি হাতে ফিরবে না। আহত দম্পতিকে হসপিটালে পাঠানো হলো, আর তারপর কংক্রিটের জঙ্গলের এই সিপাহীরা ঘন জঙ্গলে লুকোনো শত্রুদের ঘরে ঢুকে তাদের মারার প্ল্যান বানিয়ে ফেলেছিল। সেই রাতে লড়াই চলল, কখনো জীবনের জন্য, কখনো মৃত্যুর জন্য। নিচু হয়ে যাও।
হচ্ছে ওদের বন্দুকের গুলি শেষ। যতক্ষণ না ওরা পালানোর চেষ্টা করছে কেউ গুলি করবে না। স্যার, ইশারায় কথা বলছে, সবাই ছড়িয়ে আছে, পালানোর প্ল্যান হয়ে গেছে। রাউত তোমার দিকে আসলে সোজা ফায়ার করবে, আমি ডান দিক থেকে কভার করছি, আর তোমরা তিনজনই বাঁ দিক থেকে কভার করো, ঠিক আছে? রাউত! রাউত! স্যার 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 পাথর ছুঁড়ে মেরেছে স্যার। তোমরা দুজন এক কাজ করো, এদেরকে হসপিটাল নিয়ে যাও। না স্যার, আমরা এভাবে যেতে পারি না। বোকামো করো না, রক্ত অনেক বইছে। আমার সাথে আরো দুজন এখানে থাকছে তো, কুলকানিকে বলো তাড়াতাড়ি আরো অনেক ফোর্স নিয়ে এখানে আসতে। নিয়ে যাও এদের তাড়াতাড়ি। পরব, ওকে তাড়াতাড়ি তোল। মনে হয় 5 জনই পালিয়েছে স্যার। 5 জন যদি পালায় তাহলে পাথরকে মারলো, তাও আবার এদিক থেকে। পালানোর সময় পেছন ঘুরে কেউ এভাবে পাথর ছুড়বে না। আমাদের কাছে গুলি কটা আছে? 2টো স্যার। স্যার আমার কাছে শুধু একটা। আমার কাছে তো একটাও নেই। বন্দুকে একটিও গুলি ছিল না, কিন্তু মনের সাহস ছিল সম্পূর্ণ লোডেড। একজন অফিসার আর একজন কনস্টেবল গুরুতরভাবে আহত হয়েছিল, কিন্তু বাকি পুলিশ কর্মীদের মনের জোর ছিল সাংঘাতিক। হেডকোয়ার্টার থেকে অ্যাডিশনাল সাহায্য চলে এলো, আর প্রকৃতিও সাহায্য করলো। যখন সূর্যের প্রথম আলো এই রহস্যময় চাড্ডিবানিয়ান গ্যাংয়ের পর্দা ফাঁস করলো। প্রথমে এদের মুখটা ধোবো, তারপর এদের ভালো করে ধোবো। নাম? দিলীপ সুরুয়ে। নাম? আমার নাম অনিল। তোর নাম কি? একনাথ বোয়ের। বাকি দুজন কারা ছিল? আচ্ছা, বলবি না তো? যদি আমি এখন তোদের 3 জনকে ধরে জঙ্গলে নিয়ে যাই আর তোদের 3 জনের মাথায় একটা করে গুলি ঠুকে দিই, তা কি হবে জানিস? আমি মেডেল পাবো। এখন তোরা ঠিক কর, মুখ খুলবি না গুলি খাবি? কনস্টেবল? হ্যাঁ স্যার। জঙ্গলে যাওয়ার জন্য গাড়ি বের করো, আর বন্দুকটাও নিয়ে নাও। ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ স্যার। সালা তুই আমার নিজের ভাই তো? মাকে জিজ্ঞেস করতে হবে। কুত্তার লেজ সালা। এই ভাইয়ে ভাইয়ে পিরিত দেখানোর জন্য অনেক সময় পাবি জেলে। ঔরঙ্গাবাদে কোথায় থাকিস আর নাম কি ওদের? বল। বকশুলি গ্রাম, ঔরঙ্গাবাদ। নাম হলো রথিন, আর একজন হলো রাজারাম। কনস্টেবল, অনিলকে নিয়ে গিয়ে অ্যাড্রেসটা লিখিয়ে নাও। অটো টটো হুলিয়া টুলিয়া যা বার করার করে নাও, আর তার আগে ঔরঙ্গাবাদের পুলিশকে খবর দাও। চল চল। দিলীপ আর একনাথ, তোদের দুঃখের কাহিনী শোনার আমার কোনো ইচ্ছে নেই, কারণ তোদের কাজেই আমি প্রমাণ পেয়ে গেছি। কিন্তু একটা কথা জানার আছে, যে বাড়িতে তোরা চুরি করিস সেই বাড়ির খবর তোদের দেয় কারা? দুদিনের কড়া জিজ্ঞাসাবাদের পর এই চাড্ডিবানিয়ান গ্যাংয়ের সর্দার দিলীপ সুরবে আর তার সাথী একনাথ দুজনই মুখ খুলল। এরই মধ্যে পুলিশ ঔরঙ্গাবাদ থেকে এই গ্যাংয়ের বাকি 2 সদস্যকেও গ্রেফতার করল। প্রথম বাড়িটা বাংলো ছিল স্যার। বাড়ির লোকজন তালা বন্ধ করে বেরিয়ে গেছিল। ওই বাংলোয় প্রচুর মাল ছিল স্যার। এত জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, পাক্কা ছিল, লম্বা ছুটেতে যাচ্ছে। আপনার কাছে অভিযোগ জানাতে আসতো কারা? প্রচুর মাল পেয়েছিলাম ওই বাংলো থেকে। আর ওই দ্বিতীয় বাড়িটা পরেশ কলোনিতে, রাজপুতের বাড়ি,
ওটা কেন বাঁচলি? আমরা বাঁচিনি স্যার, ওরা নিজেরাই আমাদেরকে বেছে নিয়েছিল। মানে? ম্যাডাম জি বাড়িতে ফিনাইল ব্যবহার করেন তো? হ্যাঁ। এই দেখুন, এটা ব্যবহার করলে সব পরিষ্কার হয়ে যাবে। না, আমি নেব না। ম্যাম, নতুন এসেছে বাজারে, দামও খুবই কম, দেখুন না। না না, আমার লাগবে না, আপনি আসতে পারেন। ম্যাডাম। ম্যাডাম, খাওয়ার জল পাওয়া যাবে একটু? ঠিক আছে। আমরা আগেই দেখেছিলাম যে ওই বিল্ডিংয়ের ওয়াচম্যান শুধু রাত্রে নয়, দিনের বেলাতেও ঘুমায়। আমি সব বাড়িতে সেলসম্যান সেজে যেতাম। পরের দিন অনিল গেল। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম, আপনাদের বাড়িতে কম্পিউটার আছে? হ্যাঁ আছে। তার মানে আপনি পেন ড্রাইভ নিশ্চয়ই ইউজ করেন? না, আমি কম্পিউটার ইউজ করি না, আমার হাজবেন্ড করে। ম্যাডাম, এটা 16 GB 400 টাকা দাম, অফারও আছে। আমার হাজবেন্ড এখন বাড়িতে নেই, ও অনেক রাত করে আসে। আচ্ছা, এই ক্যালকুলেটর নিয়ে নিন, বাড়িতে বাচ্চা থাকতে পারে, তাদের পড়াশোনাতে লাগতে পারে। ওই ম্যাডাম এক দু কথায় বলেও দিয়েছিলেন আমাদের যে বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকে না, আর আমরা সেই রাতেই হামলা করেছিলাম। তারপর 3 মাস কোথায় ছিলি? ঔরঙ্গাবাদ শহরে। আমরা শুধু আমাদের কাজের জন্য আসি, এখানকার হইহট্টগোলের জীবন আমাদের ভালো লাগে না স্যার। ওই যে মডেল মেয়েটা, ওকে কিভাবে নিশানা করলি? কান পরিষ্কার করাবেন স্যার? আরে দেখছিস না ডিউটিতে আছি। আরে আপনি আপনার ডিউটি করতে থাকুন আর আমি আমার কাজ করতে থাকবো। কেউ আশেপাশে নেই দেখার মতো, কেউ কিছু জানতেও পারবে না। চল এদিকে চলে আয়, সাইডে বস। কিছুদিন ধরেই আমি ওই ম্যাডামের উপরে নজর রাখছিলাম। সকাল বিকাল রোজ দৌড়তো। শুনেছিলাম টিভিতে ওকে দেখা যায়। ভাবলাম ওয়াচম্যানের থেকে কিছু জেনে নেওয়া যাক। তারপর ওই ম্যাডামই সব খবর দিয়ে দিল। ওয়াচম্যান, সর। আমার ফ্ল্যাটের ট্যাপটা লিক করছে, কোনো প্লাম্বারকে পাঠিয়ে দাও। প্লাম্বার তো 10টার পরেই আসবে ম্যাডাম। কিন্তু আমার তো শুটিং আছে 9:30টার পর। কেউ তো ঘরে থাকবে ম্যাডাম। না না, আমি একাই থাকি। আমার প্লাম্বার এখনই চাই, বলবে আমি 100 টাকা বেশি দিয়ে দেবো। আমি ফোন করছি প্লাম্বারকে, কিন্তু আপনার ফ্ল্যাট নাম্বারটা জানি কত ম্যাডাম? 6B403, 4th ফ্লোর। ওকে। তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। বাড়িগুলোতে লুট করছিলি তা বেশ, বৃদ্ধ দম্পতিকে নিশানা করলি কেন? ওটা ভেবে করিনি স্যার। তো ওই বিল্ডিংয়ে আমরা 2টো ফ্ল্যাট দেখেছিলাম, আর ওই বিল্ডিংয়ে আমরা ঢুকতেই পারিনি। আপনারা এত ফিল্ডিং দিচ্ছিলেন তো ওখানে, তাই। সালা মশার মতো ঘুরে বেড়াচ্ছে পুলিশগুলো। মনে হচ্ছে আজকে ফিরে যেতে হবে। দাদা, খালি হাতে যাবো নাকি? সালা বেশি হিরোগিরি দেখাতে গেলে না ফেসে যাবে কিন্তু। একটা কাজ করি, রাস্তায় যাই, হয়তো কাউকে পেয়ে যাব। মনে হচ্ছে উপরবেলা তোর কথা শুনে নিয়েছে। দেখ কি দারুণ উপহার পাঠিয়েছে আমাদের জন্য। ওরা বয়স্ক ছিলেন, অসহায় ছিলেন, আর তোরা ওদের উপরে ছুরি দিয়ে হামলা করলি। যদি ঘি সোজা ওগুলো না বেরোয় তাহলে আঙুল বাঁকা করতে হয়। আর যখন হাজার চেষ্টা করেও আঙুলটাকে সোজা করা যায় না, তখন কি করতে হয় জানিস? ওই আঙুলটাই কেটে ফেলা হয়। আর তোরা হলি এই সমাজের সেই টেরা আঙুল। তোদের স্বভাবই হলো কুকুরের লেজের মতো, কোনোদিন সোজা হবে না। ভাগ্যও তো হতে পারে বাঁকা। আমরা যেখান থেকে এসেছি, আমাদের যা কাহিনী, সেটা তো আপনার নয় স্যার। বলা খুব সহজ স্যার, টেরা বাঁকা সোজা, কিন্তু বাঁচা সেটা অনেক কঠিন স্যার। অন্যদের জীবনকে বরবাদ করাটাকে বাঁচা বলে না দিলীপ। এই রকম কষ্টে লক্ষ লক্ষ লোক বেঁচে আছে, কিন্তু তারা বেঁচে থাকার জন্য কখনোই অপরাধের পথে যায় না। ভাগ্যের সাথে সাথে আর একটা জিনিসও আছে, পরিশ্রম আর সততা, যেটা ওই লক্ষ লক্ষ মানুষের আছে কিন্তু তোদের নেই। সৌভাগ্য এটাই যে এখানে আইন আছে, যে তোদের শাস্তি তো দেবে, কিন্তু শুধরানোর জন্য সুযোগও দেবে। তাও আমি জানি নিজেদের অসহায় আর কষ্টকর জীবনের দোহাই দিয়ে তোরা আবার চুরি করবি। আমরা আবার তোদের ধরবো, তোরা আবার সেই চুরি করবি। কিন্তু এমন একদিন আসবে যেদিন আমরা ধরবো না, সোজা ঠুকে দেবো। রাউত, পোক্ত কেস তৈরি করো এদের বিরুদ্ধে আর তোলো আদালতে। 5 অপরাধের বিরুদ্ধেই আইপিসি 326 ধারায় হাতিয়ারের সাহায্যে বা অন্য কোনোভাবে জেনে শুনে আঘাত করার জন্য, 307 ধারায় খুনের চেষ্টা করার জন্য, 394 ধারায় লুটের সময় জেনে শুনে আঘাত করার জন্য, 397 ধারায় লুট বা ডাকাতির সময় খুন বা গুরুতর আঘাত করার জন্য, 459 ধারায় কারো বাড়িতে চুরি করার সময়
গুরুতর আঘাত করার জন্য আর 34 ধারায় কমন ইন্টেনশনের জন্য অভিযোগ দায়ের হয়েছে। চুরি হওয়া কিছু টাকা আর গয়না পুলিশ উদ্ধার করেছিল। বাকি গয়নার খোঁজ এখনো চলছে। ভয়ঙ্কর এই চড্ডি বানিয়ান গ্যাংকে ধরার জন্য নিজেদের প্রাণের চিন্তা না করে মহারাষ্ট্র পুলিশের সাহসী অফিসার আর কনস্টেবলরা নিজেদের ডিউটির প্রতি যে নিষ্ঠার অসাধারণ নিদর্শন রাখলেন, ক্রাইম পেট্রোল তাঁদের স্যালুট জানায়। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব আর অন্ধ্রপ্রদেশ, দেশের বহু রাজ্যে এই চড্ডি বানিয়ান গ্যাংয়ের নানা প্রকারভেদ আছে। এই ডাকাতদের সম্পর্কে নানা গল্প, নানা ধরনের কাল্পনিক কাহিনী রয়েছে, যা এদের সম্পর্কে রহস্যে মোড়া এক ধারণার জন্ম দিয়েছে, যেখানে আসল সত্যিটা হলো অন্যান্য সব ক্রিমিনালদের মতোই এই অপরাধে সেই মানুষগুলোই যুক্ত যারা পরিশ্রম আর সততার দ্বারা নয়, বরং অপরাধের শর্টকাট দ্বারা নিজেদের পেট আর জীবনযাপন চালাতে চায়। এদের এই রুদ্র রূপ আর বিচিত্র রীতি শুধুমাত্র একটা ছলনা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য। অপরাধ এক বহুরূপী, যা ভিন্ন ভিন্ন রূপ ধরে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে থাকে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, সাহসের সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে আপনি এবং আমি পুলিশকে খুব বড় সাহায্য করতে পারি, সজাগ থেকে, সতর্ক থেকে। সিসিটিভি ক্যামেরা, কেবল ডোরস, কোয়ালিফাইড সিকিউরিটি গার্ড আমাদের সুরক্ষা নিশ্চয়ই বাড়াচ্ছে, কিন্তু তার সঙ্গেই কোনো অপরিচিতের সঙ্গে প্রয়োজন ব্যতি রেখে নিজের পার্সোনাল ডিটেইল ডিসকাস করাও প্রায়শই ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে, যেমন এই কেসে দেখা গেল। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটি চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।